আচ্ছা, তো আমাদের কালকে আমরা পড়ছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এবং আমরা কালকে একটা ম্যাথও করছিলাম, এবং তোমাদের এই ম্যাথটা হোমওয়ার্ক দেওয়া ছিল। এইটার অ্যান্সার 120। তোমাদের অ্যান্সার 120 আসছে না এই ম্যাথটার? এর অ্যান্সার হচ্ছে 120 মিটার। আচ্ছা, তোমাদের 120 অ্যান্সার আসছে। আসছে। আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, তোমাদের আমি কালকে তোমাদের কথা বলছিলাম যে আমাদের এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন ওই একটা জিনিস আমাদের এইখানে লাগবে। আচ্ছা, আমরা এটা এই যে 4.3 যখন আমরা সলভ করব তখন ওই জিনিসটা আমাদের এইখানে লাগবে। দেখো, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যখন পড়ছিলাম, এখানে একটা বিন্দু যদি আমাদের এক্স ওয়াই জেড হয়, তাহলে আমাদের এর যে সংযোগকারী যে ভেক্টরটা এপি, এইটা আমাদের কি ছিল? এটা ছিল এ এক্স আই ক্যাপ এ ওয়াই। আচ্ছা, আমরা যদি এখানে এক্স ওয়াই জেড দিয়ে লিখি তাহলে, আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখো, আমি এখানে এ এক্স দিয়ে লিখি, এ এক্স এ ওয়াই আর হচ্ছে এ জেড। এ ওয়াই জে ক্যাপ ছিল, আর একটা ছিল এ জেড কে ক্যাপ। এবং আমি তোমাদের এইটা বারবার এইটা বলছিলাম যে এ এক্স এ ওয়াই এবং এ জেড হচ্ছে আমাদের তিনটা ধনাত্মক অক্ষ বরাবর ওই ভেক্টরটার উপাংশ। মানে এ এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এ জেড হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ। এই জন্য আমাদের এটাকে উপাংশে বিভাজিত ভেক্টরও বলা হইতো। তোমাদের এগুলো মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখো আমাদের বলছে যে 5 একক ভরের একটা কণা। তো তাহলে এইটার ভর হচ্ছে 5 একক। এইখানে যেহেতু কোনো কেজি বা গ্রাম দেয়া নাই, আমরা এটাকে 5 এককই লিখবো। এর উপর একটি কণা, দেখো এক্স অক্ষ বরাবর সময়ের একটা সমীকরণ দেয়া আছে, ওয়াই অক্ষ বরাবর একটা আছে, জেড অক্ষ বরাবর একটা আছে, এত বক্রপথে গতিশীল আছে। তাহলে এইখানে একটা জিনিস বলো তো, তাহলে কণাটার সরণের সমীকরণ তাহলে এখানে কি হবে? বলো, সরণের সমীকরণ কি হবে? সরণ আমাদের ভেক্টর রাশি না? তো এক্স অক্ষ বরাবর যেটা, এটা হচ্ছে 2t² হুম। আই ক্যাপ। এইভাবে এটাকে লিখতে হবে, বুঝছো? হুম। আর ওয়াই অক্ষ বরাবর কত? t² - 4t এত জে ক্যাপ। এবং আমাদের জেড অক্ষ বরাবর হচ্ছে 3t - 5। এবং তোমাদের ডিফারেন্সিয়েশন মনে আছে না? হুম। আচ্ছা, এখন এর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। আচ্ছা, আমাদের বল নির্ণয় করতে গেলে আমাদের বল নির্ণয় করার সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। আমাদের এম এর মান দেয়া আছে, এ এর মানটা লাগবে। এখন তোমরা বলো, সরণের সমীকরণ থেকে আমরা এ বা ত্বরণের মানটা আমরা কিভাবে পাবো বলো দেখি? এক দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। হ্যাঁ, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাবো, আবার বেগের সমীকরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে বেগ সমান কি হবে? সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন, মানে ডিডিটি অফ এস। আচ্ছা, তাহলে আমাদের এখানে তোমরা সমীকরণটা লিখো, 2t² আই ক্যাপ আছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু আমাদের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, এত জে ক্যাপ। আর হচ্ছে যে, আর তোমরা এক্সাম কোন দিন দিবা? কারণ তোমরা যদি তাড়াতাড়ি এক্সামটা না দিয়ে দাও, তো এই চ্যাপ্টারে তো তোমাদের আরো ক্লাস যখন হবে, আরো হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব, আরো প্র্যাকটিস তোমরা করবা। তো আহ, দুইটা চ্যাপ্টার একসাথে তো ম্যানেজ করা টাফ হয়ে যাবে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা দিয়ে দাও। আচ্ছা, আর কালকে আমার ভার্সিটিতে বিকাল পর্যন্ত থাকা লাগবে। তো কালকে কালকে পড়াইতে পারবো না আর কি, কালকে বন্ধ থাকবে। আর এখানে দেখো, তাহলে আমরা জানি যে যোগ অবস্থায় থাকলে আমাদের ডিফারেন্সিয়েশনকে আলাদা আলাদা ভাবে লেখা যায়, এটা তোমরা জানো, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারেও এটা পড়ছিলাম। কিছু বলবা? না। আচ্ছা, তো এইখানে t² - 4t জে ক্যাপ, এবং এইখানে ডিডিটি
3t মাইনাস কে, এইখানে হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, আমরা তো এগুলা নর্মাল নিয়ম, আমরা এগুলা জানি সবকিছুই। তাহলে এখানে এইখানে অ্যান্সারটা তোমরা এখন এখন বলো দেখি। এইখানে আমাদের আই ক্যাপের কোনো চেঞ্জ হবে না, আই ক্যাপ জে ক্যাপ আমাদের যেরকম তো সেরকমই থাকবে, আমরা এটাকে সামনে নিয়ে আসলাম। আর আমাদের এখানে ধ্রুবক কোনটা, 2 কে সামনে নিয়ে আসবো। এরপরে টি স্কোয়ার, এতে টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো দেখি। 2t। হ্যাঁ, 2t। তাহলে এখানে আমাদের টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2t। আচ্ছা, এরপরে আবার আবার আমাদের এইটাকে ভাঙানো লাগে, সো আমরা এটাকে না ভাঙায় ডিরেক্ট এক লাইনেই করে দিব। দেখো, আমরা জে ক্যাপ একবারে সামনে লিখবো, তারপরে টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t, আর মাইনাস 4t কে ডিফারেন্সিয়েশন করলে 4। তোমাদের এগুলো মনে আছে না? আচ্ছা, আর কোথাও বুঝতে যদি সমস্যা হয় তারপরেও আমাকে বলবা। এইখানে যদি আমরা কে ক্যাপ সামনে নিয়ে আসবো, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোনো চেঞ্জ এগুলো হবে না। তো এইখানে আমাদের কি হবে, 3। আর আমাদের ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কি হয় বলো? 0। হ্যাঁ, 0। তাহলে আমাদের এখানে কি হবে, 4t আই ক্যাপ, এরপরে হবে 2t মাইনাস 4 জে ক্যাপ, আর এইখানে হবে আমাদের 3 কে ক্যাপ। এইটা আমাদের কিসের সমীকরণ পাইলাম? এইটা আমরা পাইলাম হচ্ছে বেগের সমীকরণ। তো আমাদের ত্বরণের সমীকরণ নিয়ে আসার জন্য আমরা জানি আবার বেগের সমীকরণকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের ত্বরণ সমান হবে ডি ডিটি অফ ভি। আচ্ছা, তাহলে এখানে লেখো ডি ডিটি। এখন আমরা যদি বেগের সমীকরণটা লিখি, তাহলে 4t আই ক্যাপ প্লাস 2t মাইনাস 4 জে ক্যাপ, আর এইখানে 3 কে ক্যাপ। আচ্ছা, তো আমাদের এখানে এখন কি হবে, আমরা যদি এক লাইনেই করি তাহলে এখানে হবে শুধুমাত্র 4i, কারণ 4t ডিফারেন্সিয়েশন 4। এইখানে আমাদের কি হবে, 2 - 0 জে ক্যাপ। আর এইখানে আমাদের কি 3 এর ডিফারেন্সিয়েশন কি 0 না? হুম। তো এইটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের থাকতেছে 4i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। আচ্ছা, তাহলে আমাদের এই যে বস্তুর উপর ক্রিয়াশীল বল, তাহলে কি হবে, যেহেতু বলও আমাদের একটা ভেক্টর রাশি, সেহেতু এটা হবে এম এ। সো আমাদের এই এই যে বলের ভেক্টর সমীকরণ এইরকম না? হ্যাঁ। আচ্ছা, তো দেখো তাহলে আমাদের এম এর মান কত, এম এর মান হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও, এম এর মান দেওয়া 5 কেজি। আচ্ছা, সো 5, এইখানে হবে আমাদের 4i ক্যাপ, এইখানে হচ্ছে 2 জে ক্যাপ। তাহলে এখানে হবে আমাদের 20i ক্যাপ, আর এটা হচ্ছে 10 জে ক্যাপ। সো দেখো আমাদের এইখানে, দেখো এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এইটা হচ্ছে আমাদের বল। দেখো, আমাদের বল নির্ণয় করতে বলছে, বল একটা ভেক্টর রাশি। তো তুমি এটাকে এইভাবে রাখতে পারো, যদি তোমাকে শুধু বল নির্ণয় করতে বলে, আর তোমাকে যদি প্রশ্নে বলতো বলের মান নির্ণয় করো, তাহলে আমাদের বলের মান কি হইতো, √20² প্লাস 10²। যেহেতু তোমাকে বলের মান নির্ণয় করতে বলে নাই, সেহেতু এইখানে শুধুমাত্র ভেক্টর আকারেই রাখতে হবে, কারণ বল একটা ভেক্টর রাশি। শুধুমাত্র বল নির্ণয় করতে বললে আমাদের দিক এবং মান, আমাদের এই যে আমাদের যে এখানে ভেক্টর ফরম্যাটে আছে, এখানে দিকও আছে মানও আছে। বুঝতে পারছো ম্যাথটা? আচ্ছা, তো এরপরে ম্যাথটা, এত কেজি ভরের একটি স্থির বস্তুর উপর এত মানের বল 3 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল। পরবর্তী 3 সেকেন্ডে তা 72 মিটার পথ অতিক্রম করে বলের মান নির্ণয় করা হয়। এটা তোমাদের এসএসসির ম্যাথ, এইটা তোমরা নিজেরা ট্রাই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, একটু দাঁড়াও, ল্যাপটপে চার্জ। হ্যাঁ, এখন খেয়াল করো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমাদের এসএসসির ম্যাথ, এগুলো পারবা একটু একটু ট্রাই করলে। আচ্ছা, এরপরে আমাদের
এত কেজি ভরের একটি ফুটবলকে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো, এর ফলে ফুটবলটি একই দিকে এত বেগ প্রাপ্ত হলো। 0.1 সেকেন্ডের মধ্যে কিক মারলে পা কর্তৃক প্রযুক্ত বল কত? আচ্ছা, তোমরা এইটা একটু সলভ করার ট্রাই করো। দেখো, এটা সলভ করতে পারবা না? এইখানে আমাদের আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 10। 10। আর আমাদের, সরি, এখানে ইউ1 লেখা লাগবে না, ইউ ইউ লিখলেই শুধু হবে। ভি কত? এর ফলে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তার মানে শেষ বেগ হচ্ছে 20। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বলছে যে এত সেকেন্ড সময়ের মধ্যে কিক মারলে, তার মানে আমাদের বলটা আমাদের এই যে প্রযুক্ত হওয়ার সময়কাল কত? সময়কাল হচ্ছে আমাদের এত সেকেন্ড, এবং যে সময়ে বলটা প্রযুক্ত করছে ওই সময় তো বেগটা বৃদ্ধি পাইছে, কারণ বেগ বৃদ্ধি করার জন্য তো বল প্রযুক্ত করা লাগে, এটা তুমি কালকে ক্লাস থেকে জানো। তো তাহলে আমাদের তাহলে সময়টা হচ্ছে এতটুকু। তাহলে আমাদের এখানে আমাদের বল বের করার জন্য ত্বরণ বের করা লাগবে। সো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো 20, 10, এ 0.01। তো এটা হবে আমাদের 10/0.01, 10/0.01। সো এটা হবে আমাদের 1000। তো এর মান হচ্ছে 1000 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো অতএব আমাদের এখানে প্রযুক্ত বল কি হবে? এগুলো ম্যাথ তোমাদের এইচএসসি তে আসার সম্ভাবনা কম, যে আমাদের এই এসএসসি যেগুলো ম্যাথ আছে এইগুলো তোমাদের এইচএসসি তে আসার সম্ভাবনা কম। তবে যেহেতু আমাদের বইতে দিয়ে দিছে, তো এগুলো একবার করে প্র্যাকটিস করে রাখা ভালো, কারণ এগুলো যদি তোমাদের এমসিকিউ তে দিয়ে দেয় বলা যায় না আর কি। আচ্ছা, এরপরে এরপরে 4.6 আমরা নেক্সট পেজে করব। দাঁড়াও, এটা নেক্সট পেজেই মনে হয় আছে। হ্যাঁ, এটা নেক্সট পেজেই আছে, আমি এখান থেকে এটা রিমুভ করে দেই। হ্যাঁ, তোমরা 4.7টা পড়ো। এটা তো খুবই সহজ। দেখো, এটা সলভ করতে পারবা কিনা বলো। পড়ছো ম্যাথটা? পড়ছি। আচ্ছা, তো এটা এখানে কিভাবে সলভ করা লাগবে বলো তো? লব্ধির সূত্র কি? হ্যাঁ, লব্ধি ফলটা বের করো। আচ্ছা, এই ম্যাথটা তোমরা খাতা কলম ইউজ না করে সলভ করতে পারবা? এটা কিন্তু খাতা কলম ইউজ না করে সলভ করা যাবে, মুখে মুখেই সলভ করা যাবে। কিভাবে যাবে? দেখো, এইখানে আমাদের আলফা কত? এই যে তোমরা প্রশ্ন পড়ে কি বুঝছো, পরস্পর লম্ব হবে, তার মানে আলফার মান হুম 90 ডিগ্রি। তো আমাদের যে হুম সামান্তরিক সূত্র আমাদের 2 pq cos আলফা, cos 90-র মান কত? 0। তার মানে ওই পার্টটা হুম 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি, √p² + q²। তো 8² + 6² সমান কত হয়? একটু হিসাব করো তো। 100 হয়। তার মানে √100 মানে 10। লব্ধি বল কত হলো? 10। বুঝছো? হ্যাঁ হুম তাহলে তাহলে আমাদের এইখানে ভর দেওয়া 5। তো বল 10, ভর 5, তাহলে ত্বরণ কত দুই হবে? 10/5 মানে 2। দুই বুঝছো? হ্যাঁ তো এগুলা ম্যাথ আমাদের এই যে এইচএসসি তে বা এডমিশনে
এগুলা আসতে পারে। সো এগুলা কিন্তু ক্যালকুলেটর লাগে না, এগুলা খাতা কলমও লাগে না। তো এটা তোমরা মানে বের করে এটা মানে তোমরা সলভ করে রাখবা আর কি। সো এগুলা চোখ কান খোলা রাখতে হবে যে কোন ম্যাথ কিভাবে সলভ করলে তোমাদের জন্য সময় বাঁচানো যাবে। সো এগুলা খেয়াল রাখবা। আচ্ছা, আচ্ছা, উপরের ম্যাথটা কি পড়া যাচ্ছে? একটু একটু খোলা আসছে, দেখো তো একটু। যা- এই যে 9 নম্বর প্রশ্নটা কি পড়া যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা দুইজন একসাথে ক্লাস করে কি তোমাদের নেট প্রবলেম কি বেশি হচ্ছে নাকি? আমি তো তোমাদের কোনো কথাই ঠিকঠাক মতো শুনতে পারি না। আগে তো ক্লিয়ারলি শুনতে পারতাম সবকিছু। কেন শোনা যায় না? হ্যাঁ, এখন 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 শোনা যায়। আচ্ছা, তো দেখো এখানে আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্ব ভাবে রাখা আছে। আচ্ছা, আমরা এইটা মানে সিনারিওটা আঁকি আর কি। সো ধরো এটা একটা কাঠ আমাদের, এর উপর আমাদের একটা পেরেক এইখানে রাখা আছে। আচ্ছা, এটা পেরেক। তো এইখানে বলছে যে 1 কেজি ভরের একটা হাতুড়ি দিয়ে, আচ্ছা এখানে হাতুড়ি আঁকবো কিভাবে? হাতুড়ি, আচ্ছা যাই হোক, মানে ধরে নাও যে এটা একটা আমাদের হাতুড়ি। তো এইটা পেরেক আর এইটা হচ্ছে আমাদের হাতুড়ি দ্বারা পেরেকটিকে আঘাত করা হলো এবং হাতুড়ির ফাড়া নিচের দিকে এত বেগে আঘাত করা হলো। তার মানে হাতুড়ির বেগ ছিল আমাদের 4 মিটার/সেকেন্ড। পেরেকটি কাঠের মধ্যে এত মিটার ঢুকে গেলে বাধাদানকারী বল, তাহলে আমাদের পেরেকটা আমাদের কাঠের মধ্যে ঢুকবে। আমরা যদি এই ডিস্টেন্সটাকে এস ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের 0.015 মিটার, এত পরিমাণে ঢুকলো। তাহলে দেখো আমাদের আমাদের প্রযুক্ত বলও কিন্তু এই দিকে, এবং আমাদের এই যে পেরেকের কাঠের মধ্যে সরণ, এইটাও কিন্তু একই দিকে। এই জিনিসটা তো বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো এখন এইখানে দেখো, এইখানে আমাদের শুরুতে হাতুড়ির এইখানে গতিশক্তি কত হবে? দেখো, শুরুতে হাতুড়ির আমাদের এইখানে এই গতিশক্তি কি হবে? হাফ এম, এম ভি4। এইটা না? তো এটা বের হুম। করো। হাতুড়ির ভর হচ্ছে 1 কেজি আর বেগ ছিল 4, তাহলে 16, এটা হচ্ছে 8, 8 জুল। আচ্ছা, এটা হচ্ছে হাতুড়ির গতিশক্তি। এখন এই যে আমাদের পেরেক যে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এস মিটার ঢুকে গেল, এর ফলে কাজ কি হয়েছে? আচ্ছা দেখো, আমাদের পেরেকের উপর আমাদের কি পরিমাণ কাজ করা হয়েছে, দেখো পেরেকের উপর কৃত কাজ। বলো, আমাদের ডাব্লু সূত্র কি? এফ এস কস থিটা না? হ্যাঁ। এফ কত? আহ এখানে এফ, আচ্ছা এখানে এফ এর মান কি দেয়া আছে? 1 কেজি ভরের একটা এত, তাহলে এই যে দেখো 1 কেজি যদি ভর হয়, তাহলে ওর উপর আমাদের কি পরিমাণ বল আসবে? এ এখানে হাতুড়ির ভর যদি 1 হয়, তাহলে সে আমাদের কি পরিমাণ বল প্রয়োগ করতে পারবে বলো? বলো। আচ্ছা দাঁড়াও, এইখানে আমাদের এফ এর মানটাই মূলত বের করতে হবে, কারণ আমরা তো বলের মানটা বের করবো, মানে কি পরিমাণ বল প্রয়োগ করছে এটাই আমরা এখানে বের করব। তো আচ্ছা, এখানে যদি এফ যদি এটা হয়, আমরা এফ এর মানটা বের করব। এস কত এখানে? আচ্ছা, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। তোমাদের ফোনের স্ক্রিনে কি প্রশ্নটা দেখা যাচ্ছে? এটা তো আমার এখানে একটু ঘোলা দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের এই এই থিটার মানটা কত? বলো। এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি তো তোমাদের বললাম যে এফ আর এস একদিকেই ক্রিয়াশীল। তো এইখানে হবে আমাদের cos 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে 0.015 ইন্টু এফ, এত জুল। তো আমাদের এই যে
কাজ শক্তির নিত্যতার সূত্র অনুসারে হাতুড়ের মানে সরি হাতুড়ির যে পরিমাণ শুরুতে গতিশক্তি থাকবে ওইটাই আমাদের এই যে আমাদের পেরেকের উপর যেটা এই কৃতকাজ হবে বা পেরেকের মধ্যে সঞ্চিত শক্তিটা মানে আমাদের কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ কাজ করা হয় ওই কাজের সমান পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত থাকে। তোমরা তো এটা জানো, আমি একবার বলছিলাম এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য অনুসারে। তো এইখানে আমাদের পেরেকের সরি হাতুড়ির গতিশক্তি আর এই কাজটা সমান হবে। বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই বলো? এগুলো মুখস্থ করা যাবে না কিন্তু। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমাদের কত হবে? 8/0.015। সো এটা হবে আমাদের 533.33 এত নিউটন। এই পরিমাণ বল কে প্রয়োগ করতেছে? এই পরিমাণ বল প্রয়োগ করতেছে আমাদের হাতুড়ি। আচ্ছা, আমাদের এখন এই যে এখানে আমাদের যে বলছে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলটা কে কার উপর প্রয়োগ করবে? তোমরা একটু বলো তো দেখি। তো বলো, আমার প্রশ্ন বুঝতে পারছো? হ্যালো। বললাম যে এখানে যে আমাদের বাধা দানকারী বল নির্ণয় করতে বলছে, এই বাধা দানকারী বলটা কে কার উপর প্রয়োগ করবে? মানে আমাদের তো এখানে দুইটা বস্তু আছে, হাতুড়ি আর পেরেক, তো বাধা দানকারী বলটা কে কার উপর প্রয়োগ করবে? আচ্ছা, বাধা দানকারী বল আমাদের পেরেক হাতুড়ির উপর প্রয়োগ করবে আর কি। তবে আমাদের এইখানে ওইটা আমরা ডিরেক্ট বের করতে পারবো না। আমরা এখানে প্রথমে বের করতে হবে যে পেরেকের উপর মোট ক্রিয়াশীল বল। পেরেকের উপর মোট ক্রিয়াশীল বল, দেখো এখানে আমাদের পেরেকটা এই যে আমাদের লোহার সরি কাঠের উপর লম্বভাবে আছে। তো এর উপর একটা যে এমজি ফোর্স যে একটা কাজ করবে অলওয়েজ, এটা তো বোঝা যায়। তাহলে মোট, আরে কই গেল, তাহলে পেরেকের উপর এখানে মোট ক্রিয়াশীল বল এখানে কয়টা? বলো। দুইটা, একটা হচ্ছে এফ আমাদের যেই দিকে নিচের দিকে, এমজিও নিচের দিকে, তাহলে এদের লব্ধি কি হবে? এদের যোগফল, আমরা এটা জানি। তো এখন আমাদের পেরেকের উপর মোট ক্রিয়াশীল বল, আচ্ছা তাহলে এখানে আমাদের এফ কত? এফ হচ্ছে যে আমাদের 533.33। আর এক আনুভূমিক কাঠের উপর 1 কেজি ভরের একটা পেরেক রাখা আছে, তাহলে এখানে আমাদের এমজি হবে কত? এমজি ওয়ান। হবে মূলত 1 × 9.8। আচ্ছা, এখন তোমরা এখানে এখানে ভাবতে পারো যে এই যে আমি ওয়ান এখানে কই থেকে লিখলাম? এখানে ওয়ান কি আমাদের পেরেকের ভর? এই ওয়ান পেরেকের ভর তো দেয়া নাই, তো আমরা এখানে ওয়ান লিখলাম কেন? ওয়ান লিখলাম কারণ হচ্ছে যে এখানে পেরেকের ভরটা ইগনোর করছে, বাট এখানে হাতুড়ির উপর মূলত যে বলটা এমজি যে বলটা কাজ করবে, হাতুড়ি যেহেতু পেরেকের উপর, ওই বলটা আলটিমেটলি পেরেকের উপরই এসে পড়বে। এ আমার কথা বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই? বলো, ধরো আমাদের উপরে একটা ভারী আমাদের বস্তু আছে এবং নিচে একটা হালকা বস্তু আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম। স্মল এম দেয়া নাই মানে এটা ইগনোর করা লাগবে, অলমোস্ট জিরো। তো কোনো বস্তুর ভর তো জিরো হয় না, একটা না একটা ভর থাকে, বাট আমাদের এখানে ম্যাথ করার সুবিধার্থে পেরেকের ভরটাকে ইগনোর করা হয়েছে। কিন্তু আমাদের এই যে বড় বস্তুটার উপর যে এমজি বল নিচের দিকে কাজ করবে, এইটা আলটিমেটলি আমাদের পেরেক এই ছোট বস্তুটার উপরই এসে কিন্তু প্রভাবটা ফেলবে, সমান পরিমাণ বল ছোট বস্তুটার উপরেও কাজ করবে। তো ওই হিসাবে আমরা এখানে হাতুড়ির ভরটা কাউন্ট করছি। বুঝছো? বুঝলে বলবা, না বুঝলেও বলবা।
আচ্ছা, দেখো আমাদের পেরেকের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এইটা। তো আমাদের পেরেক যে পরিমাণ বল লাভ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, পেরেকও হাতুড়িকে ওই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করবে, মানে প্রতিক্রিয়া বল বা বাধা দানকারী বল। তাহলে আমাদের পেরেকের উপর যে বলটা ক্রিয়া করবে ওইটাই মূলত পেরেক আবার হাতুড়ির উপর প্রয়োগ করবে, ওইটাই হচ্ছে আমাদের বাধা দানকারী বল। তাহলে আমাদের এখানে বাধা দানকারী বলও হবে আমাদের মূলত এইটার সমান। বুঝছো নাকি বুঝো নাই বলো? এই যে এখানে এমজি আসলো কেন, এটাও আমি কিন্তু বললাম, আমরা পেরেকের উপর বল হিসাব করতেছি, বাট আমরা এখানে হাতুড়ি। আচ্ছা, নেট একটু চলে গেছিল। হুটহাট ও করে নেট নেট চলে যায় ক্লাসের মধ্যে, এগুলো ভালো লাগে। আচ্ছা দেখো, এইখানে আমরা হাতুড়ির ভর কেন নিছি তাও বলছি, এবং পেরেকের উপর ক্রিয়াশীল বল আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বাধাদানকারী বলের সমান হবে। সো বাধাদানকারী বল হবে আমাদের এইটা 543.133 নিউটন। এই ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, যদি এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের এই যে এটা হোমওয়ার্ক থাকবে, একই ম্যাথ আমাদের এখানে, জাস্ট কিছু না, জাস্ট একই ম্যাথ এইখানে বলছে। জাস্ট এখানে বেগের মানগুলা, বেগের মানটা ভিন্ন, আর এইখানে আমাদের এস এর মানটা ভিন্ন, আর কিছু না, তাছাড়া সবই একই। তো এটাও আমাদের উল্লম্ব ভাবে রাখা ছিল, এটাও আমাদের উল্লম্ব ভাবে রাখা, তো এটা হোমওয়ার্ক তোমরা করবা। আচ্ছা, এরপরে একটি স্থির বস্তুর উপর এত সেকেন্ড বল ক্রিয়া ক্রিয়া করায় এত বেগ লাভ করলো। ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে। তোমরা এ বের করে জাস্ট এফ বের করবা, খুবই সহজ ম্যাথ। এগুলো আমাদের এসএসসির ম্যাথ, তবে এই যে আগের ম্যাথটা ওইটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, তো আমাদের এসএসসি টাইপের যেগুলো ম্যাথ ছিল এগুলো আমরা করছি। তো ঘাত বল এবং বলের ঘাত, তো এইটা আমাদের এই নতুন টপিক। তো এইটা ভালোভাবে বুঝবা, কারণ এটা আমাদের সামনেও লাগবে। তো ঘাত বল হচ্ছে যদি আমাদের একটা বল, একটা বড় মানের বল যদি খুব অল্প সময়ের জন্য যদি ক্রিয়া করে, আমরা সেটাকে বলবো ঘাত বল। যে কি বড় মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে, তোমরা 1-2 দিনের আহ, মধ্যে পরীক্ষাটা দিয়ে দিতে পারবে না? হ্যালো, হ্যাঁ ভাইয়া। বললাম যে তোমরা 1-2 দিনের মধ্যে পরীক্ষাটা দিয়ে দিতে পারবে না? পারবো। আচ্ছা, আমাকে আমাকে বলিও। আর প্রশ্ন কি, প্রশ্ন তোমাদের দিয়ে দিব নাকি মামাকে দিয়ে দিব? মামা তো প্রতিদিন ফোন দেয়। তুমি নাকি বলো? আচ্ছা, যদি যদি মামা তোমাদের ওইখানে যায় তো আমি প্রশ্ন এখন ওনাকে দিয়ে দেব। তোমরা মানে ফেয়ারলি এক্সাম দিবা আর কি, মানে এক্সামে ওই ধরনের কোনো, মানে আমি তো দেখতে পারতেছি না তোমরা কিভাবে এক্সাম দাও বা কিভাবে পড়ো। তোমরা মানে ফেয়ারলি এক্সাম দিও, তোমাদের জন্যই ভালো হবে আর কি। আচ্ছা দেখো, ঘাত বল হচ্ছে যে কোনো একটা বল, মানে কোনো একটা বড় মানের বল যদি আমাদের খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাহলে আমরা সেটাকে ঘাত বল বলবো। আচ্ছা, তো আমাদের যে কোনো একটা স্পর্শ বল প্রয়োগ করার জন্য, আমরা কালকে পড়ছি স্পর্শ বল কি, স্পর্শ বল প্রয়োগ করার জন্য দুইটা বস্তুর মধ্যে কন্টাক্ট প্রয়োজন বা পরস্পরের সংস্পর্শ প্রয়োজন। তো ঘাত বল হচ্ছে যে যখন দুইটা বস্তুর মধ্যে ওই বলটা প্রয়োগ করার সময় খুবই অল্প সময়, মানে স্পর্শটা থাকে, মানে স্পর্শকাল খুবই অল্প হবে। তো এইরকম কয়েকটা বলের নাম তোমরা বলো তো দেখি, যে যেখানে স্পর্শকাল খুবই অল্প সময় হয়। বলো, বলতে পারবে না? তোমাদের মনে মিউট করা, তোমরা মিউট করে, সরি আনমিউট করে বলো। আচ্ছা, তো আমাদের দুইটা দুইটা বস্তুর মধ্যে সংস্পর্শ কাল হবে খুবই অল্প। তো এই ধরনের
বল হচ্ছে ধরো যে আমরা যখন উপর থেকে কোনো জায়গায় যখন ধপাস করে পড়ি, বা হচ্ছে যে একটা ক্রিকেট বলকে যখন ব্যাট দ্বারা যখন মারা হয়, তখন ক্রিকেট বল এবং ব্যাটের মধ্যে সংস্পর্শকালটা কিন্তু খুব অল্প সময় হয়। তো এই ধরনের আমাদের বল হচ্ছে যে এই যে আমাদের হাত বল। সো তারপরে যখন দুইটা খুবই এই এই দ্রুত গতিতে আসা গাড়ির মধ্যে যখন সংঘর্ষ হয়, সো এগুলো আমাদের ঘাত বলেরই এক প্রকার উদাহরণ। বুঝছো? আচ্ছা, তোমরা তো রেসপন্স করতেছো না, তোমাদেরকে অলওয়েজ মিউট করাই থাকে নাকি? কি? আচ্ছা, তোমরা তোমরা কথা বললেও আমি শুনতেছি না আর কি, হয়তো নেট প্রবলেমের জন্য। আচ্ছা দেখো, তাহলে আমাদের ঘাত বল হচ্ছে যে দুইটা দুইটা বস্তুর মধ্যে যখন সংস্পর্শকালটা খুবই অল্প হবে, যেমন আমরা ক্রিকেট বল যখন আমরা যখন ক্রিকেট খেলি, তখন হচ্ছে যে বল ও ব্যাটের মধ্যে আমাদের আমাদের বলটা প্রযুক্ত হয়, এটা হচ্ছে আমাদের ঘাত বলের উদাহরণ। আর আমাদের ঘাত বল হচ্ছে এক প্রকার বল, আর বলের ঘাত হচ্ছে যে বলের ঘাত হচ্ছে যে যে পরিমাণ বলটা প্রযুক্ত হলো, বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এ দেখো, দুইটা জিনিস কিন্তু আলাদা। ঘাত বল এবং বলের ঘাত দুইটা জিনিস কিন্তু আলাদা। তো ঘাত বল হচ্ছে এক প্রকার বল, আর বলের ঘাত হচ্ছে ওইটা বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলতেছি বলের ঘাত। সো আমাদের বলের ঘাত হচ্ছে এফ, এবং যেহেতু সময়টা খুবই অল্প, আমরা এটাকে ডেল্টা টি দ্বারা লিখি, বা তোমরা ডিটি দ্বারাও লিখতে পারো, যেহেতু আমাদের এখানে সময়টা খুবই অল্প। এই দুটো জিনিস বুঝছো? বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তোমরা আহ একজন অন্তত রেসপন্স করবে, কারণ তোমরা যদি কিছু না বলো আমি তো বুঝতে পারবো না তোমরা এগুলো বুঝছো কি বুঝছো না। আচ্ছা। কেন, তো আমরা যে কথা বলি তুমি শুনতে পাও না? না, আমি এতক্ষণ এতক্ষণ তোমাদের কথা কিছু শুনতে পারিনি। ও। তো আমাদের বলের ঘাত হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এখন খেয়াল করো, এইখানে। বলের যে ঘাতটা, মানে এই যে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তোমরা ভেক্টর চ্যাপ্টার এবং নিউটনীয় বলবিদ্যা খুবই ভালোভাবে পড়বা, এইখানে কোনো গ্যাপ রাখা যাবে না। এই দুইটা চ্যাপ্টারে গ্যাপ রাখবা তো এইচএসসি তেও গিয়ে ধরা খাবা, তারপরে ভর্তি পরীক্ষাতে গিয়েও ধরা খাবা, কারণ এই দুইটা চ্যাপ্টার আমাদের ফার্স্ট পেপারের সবার কাছে কঠিন লাগে আর কি। এগুলো আমাদের কাছে অনেক কঠিন লাগতো, এগুলো অনেকবার পড়ার পরে আমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে সমস্যা ছিল ওইখানে, এই দুইটা চ্যাপ্টারে দেখা যায় যে সবসময় সমস্যাই থাকে, মানে 100% ক্লিয়ার আমাদের কোনোদিনও হয় না। তো যাই হোক, তবে মানে যতটুকু পড়ানো সম্ভব আমি তোমাদের পড়াই দিব, তোমরা বাকিটা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে আমাদের। তো বলের ঘাত হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো আমাদের এখন এই যে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি কি ছিল? নিউটনের গতির দ্বিতীয় সূত্র ছিল আমাদের প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান, এটা ছিল না? হুম। আচ্ছা, তো দেখো আমাদের যদি আদি ভরবেগ যদি, আচ্ছা আমি ওইটা একবারে লিখি। তো আমাদের বস্তুর ভরবেগকে আমরা কি লিখতে পারবো, যে P1, সরি P2 মাইনাস P1, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। আর পরিবর্তনের হার বলতে কি বোঝায়? তোমরা তো এটা কালকে একবার বললা যে হার বলতে আমাদের একক সময়, মানে সময় দ্বারা ভাগ করে দেয়া লাগবে। তো এইটা হচ্ছে কি, এইটা ভরবেগের পরিবর্তনের হার না, এই যে এই জিনিসটা? হ্যাঁ।
তো এইটাই দেখো আমাদের কার সমান, প্রযুক্ত বলের সমান। সো এইটাই আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র ছিল। তো এই সূত্রটা মনে রাখবা যে আমাদের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান, বা বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। সো বলের ঘাত হচ্ছে আমাদের F × T ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, মানে P2 - P1। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, তোমরা তোমরা একটা জিনিস নিজেরা বলো যে তোমরা যদি ধরো যে উপর থেকে যদি একটা শক্ত মেজের উপর পড়ো, আর যদি একটা তুলার উপর বা ফোমের উপর যদি পড়ো, তাহলে কোন ক্ষেত্রে বেশি আঘাত পাওয়া, বলো? এখানে মেঝের উপর। হ্যাঁ, মেজের উপর পড়লে বেশি আঘাত পাবা। এখন কেন আঘাত পাবা, আমাদের এগুলাও ফিজিক্সে আছে। এই যে এটা বলের ঘাত দিয়ে ব্যাখ্যা করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। তো দেখো আমরা এটা শিখি যে শক্ত মেঝেতে পড়লে বেশি আঘাত পাওয়া যায় কেন। তো শক্ত মেঝেতে পড়লে বেশি আঘাত পাওয়া যায় কেন? আচ্ছা, তো দেখো, আমরা যখন উপর থেকে, ধরো এটা আমাদের একটা বস্তু, ভরের একটা বস্তু, এইখানে আমাদের প্রথমে আছে শক্ত মেঝে, বা এটা আছে ইটের মতো। সো এটা হচ্ছে আমাদের মেঝে। আর সেম ভরেরই একটা বস্তু, ভরের, এইখানে আছে আমাদের, ধরো এইখানে আছে আমাদের ফোম বা তুলো। আচ্ছা, এটা আমি জাস্ট এইখানে এইখানে আছে আমাদের তুলা। তো এই বস্তুটা এইখান থেকে পড়তেছে, এও এইখান থেকে পড়তেছে। এখন বলো তো, এই যে আমাদের এই বস্তুটা কোনখানে পড়লে সংস্পর্শ মানে এই যে মেঝে এবং বস্তুর মধ্যে সংস্পর্শকাল বেশি হবে, নাকি তুলা এবং বস্তুর মধ্যে সংস্পর্শকাল আহ, বেশি হবে, বলো? বলো। বস্তু এবং মেঝে। হ্যাঁ, না না, সংস্পর্শকাল বেশি হবে কার সাথে? এই যে বস্তুটার স্পর্শকাল মেঝের সাথে বেশি হবে, নাকি তুলার সাথে বেশি হবে? হ্যাঁ, এটা তুলার সাথে বেশি হবে। কেন বেশি হবে আমি তোমাদের বলতেছি। আমাদের 1 মিনিট আছে, আমি এই ক্লাসটা স্টপ করে দিই, দাঁড়াও।